মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা। দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি অমর একুশে বইমেলা নিয়ে ৭১ টেলিভিশনের প্রতিদিনের আয়োজন বইমেলা প্রতিদিনে। আপনাদের সঙ্গে আছে আমি পার্থ সঞ্জয়। আপনারা জানেন প্রতিদিন ঠিক এই সময়টায় আমরা জানিয়ে দেই অমর একুশে বইমেলার সব খবর, পাঠকের খবর, প্রকাশকের খবর, লেখকের খবর এবং অবশ্যই বইয়ের খবর। সব মিলিয়ে বইমেলার সব দিক ৩৬০ ডিগ্রি আমরা আসলে চেষ্টা করি আপনাদেরকে উপস্থাপন করতে। এবং আজ মেলার চতুর্থ দিন, এবং চতুর্থ দিনে আসলে বলা যায় পাঠকের ভিড় ঠিক সেরকম নেই। তবে অফিস ফেরত বা শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠান থেকে পড়াশোনা শেষ করে তাদের আসলে একটা স্রোত আমরা গত কয়েক মিনিট, অর্থাৎ গত ১০ মিনিট ১৫ মিনিট মধ্যে দেখতে পাচ্ছি স্রোত বইমেলামুখী হচ্ছে। তো বলা যায় যে হয়তো সময় একটু গড়াবে, আর একটু যখন সন্ধ্যা নামবে তখন হয়তো পাঠকের ভিড় আরও বাড়বে। কিন্তু চতুর্থ দিনে মেলায় নতুন বইয়ের খবর জানিয়ে দিতে চাই। নতুন বই এসেছে ৪৭টি। এই ৪৭টি সহ মেলায় নতুন বই এলো ৯২টি। ৪ দিনে, তার মধ্যে একটি দিন বাদ দিতে হবে। প্রথম দিন বইমেলার তথ্য কেন্দ্রে কোনো বই জমা পড়েনি। তারপরে যে ৩টি দিনে ৯২টি বই জমা পড়েছে। তো ৯২টি বইয়ের মধ্যে আমরা অনেক বইয়ের কথাই বলবো, এবং এর আগেও গতকালও বলেছি। আজ আমরা নতুন একটি বইয়ের কথা বলবো। তবে যিনি লেখক তিনি আসলে একই সঙ্গে তিনি পরিচিত মুখ, মিডিয়ার পরিচিত মুখ। তিনি শিল্পী সত্তা তার আছে, সাহিত্য সত্তা এবং শিল্পী সত্তা। তিনি বলেন যে দুই সত্তা মিলে তিনি পুতুল, এবং সেই পুতুল আমাদের সঙ্গে আছেন সাজিয়া সুলতানা পুতুল। তিনি এবার তার নতুন বই এসেছে অনন্য প্রকাশনী থেকে, তাকে স্বাগত জানাতে চাই। অভিনন্দন পুতুল, আপনাকে। শিল্পী সত্তার ব্যবচ্ছেদ। ধন্যবাদ। শিল্পী সত্তার ব্যবচ্ছেদ আমার ১০ম বই। আমি বোধহয় খেয়াল করেছি প্রতি বছরই আপনার একটা কমন বই আসে, একটা করে বই আসে, এবং সেটা ২০১৭ সাল থেকে ১৬ সাল থেকে প্রতি বছর একটি করে আসে। কেন দুটি নয়? একটি করে বই হয়ে উঠতেই অনেকটা কাঠখড় পোড়াতে হয়, কারণ আমি ধীর গতিতে লিখি, সম্পাদনায় অনেক দীর্ঘ একটা সময় যায়, পুনর্লিখন করি। মানে আমার লেখায় যতটা সময় যায় ঠিক একই রকম সময়ে সম্পাদনায় যায়। প্রুফ রিডিং আমি একাই করি, যার ফলে খুব তড়িঘড়ি করে কোনো প্রোডাকশন হিসেবে সেটাকে আনতে চাই না। প্রতি বছর আমার যে অনেকগুলো লেখা হয় সেখান থেকে একটিকে চূড়ান্ত করি যে বইয়ের জন্য কোনটাকে আমি প্রকাশ করতে চাই। তো সেই হিসাবেই একটি করে বই আমার। অনেকটা বার্ষিক গতির মতো সব নিয়ম মেনে একটি বই, এবং আপনি বলছিলেন সব কাজ আপনি এক হাতে করেন, দশভুজার মতো দেবী দুর্গা, এবং এত সত্তা, মানে সব্যসাচী হয়ে ওঠেন যে এডিটিং থেকে শুরু করে সবই আপনি করছেন। তো সেই বাড়তি কাজটি করতে গিয়ে মানে আপনার কি মনে হয় আপনি সব দিক সমানভাবে আসলে মনোযোগ দিতে পারেন? অর্থাৎ আমরা জানি, এটি আসলে আরও একটু খোলাসা করে বলি, আমরা প্রফেশনাল সম্পাদকরা খুঁজি বইতে। সেটি হয়তো আপনার লেখা লেখক সত্ত্বা হয়তো অবশ্যই খুবই ভালো, কিন্তু হয়তো দেখা যাচ্ছে সম্পাদনা সত্ত্বা নাও ভালো হতে পারে, কিন্তু আপনি সব কিছু একসাথে। আমার কাছে বরং একজন লেখকের সৃষ্টি তিনি নিজে সম্পাদন করবেন সেটাই খুব যৌক্তিক লাগে, কারণ আমি ঠিক জানি যে কোন অংশটুকু হয়তো একটু বাড়তি হলো, যেটা না হলেও চলে, বাতুলতা হয়ে যাচ্ছে, সেটা বাদ দিয়ে আমি যেমন আমি অনেকখানি লিখে তারপরে একেবারে কাঠখোট্টাভাবে আমি কিন্তু নির্মমভাবে কিন্তু আমি বাদ দিতে থাকি। যেখানে হয়তো একটি বই যখন লিখতে থাকি তখন সেটা ৪০০ পৃষ্ঠা হয়েছে, কিন্তু সম্পাদনার পরে যেমন এইবারের বইটা ২২২ পৃষ্ঠায় এসে থেমেছে। তো সেইখানে আমি একটি অপ্রয়োজনীয় শব্দ কিংবা ঘটনা কিংবা বাক্য আমি রাখতে চাই না। তো সেটা আমি যেমনিভাবে অনুভব করবো, আমি মনে করি না সেটা একজন সম্পাদক অনুভব করবার কথা। তো সেই খুবই ভালো কথা, আত্মবিশ্বাস, এটি লেখকের এমন আত্মবিশ্বাস থাকুক। কিন্তু আবার বইয়ের কথায় যেতে চাই, শিল্পী সত্তার ব্যবচ্ছেদ। আমি বোধহয় ব্যাপারে পড়ছিলাম একজন শিল্পীর কথা, এবং এটি ফিকশন না নন ফিকশন? এটা আত্মজৈবনিক উপন্যাস, এবং এইখানে একেবারে আমার জীবনের ঘটে যাওয়া ঘটনা যেমনি আছে, আমার দেখা অনেক জীবনের প্রতিচ্ছবি আছে। শিল্পীদের পথ চলার যেই অংশটুকু কেউ দেখেন না, যে অংশটুকু আড়ালেই থাকে অথবা আড়ালে রাখতে আমরা ভালোবাসি, সেই অংশটুকু একেবারে খুলে মেলে উন্মোচন করবার চেষ্টা করেছি এই বইটাতে। আমি দেখছিলাম, কিন্তু আমি আবার একটু অমিল পেলাম। সেটা হচ্ছে যে সেই শিল্পী আবার অসুস্থ, যে বোধহয় উনি
অ্যাক্সিডেন্ট করেছেন, তাই তো? হ্যাঁ, দুর্ঘটনায় পতিত হয়েছেন, তারপরে তার জীবন কিভাবে বয়ে যাওয়া, এখানে আপনি আমরা আত্মজৈবনিক বলছেন। এই কারণে পুরোপুরি আত্মজীবনী আমাকে এটা কেউ বললে আমি সেখানে সংশোধন করে দিচ্ছি, কারণ আত্মজীবনী হলে সেটা পুরোটাই আমার কথা হবে এবং আমার অভিজ্ঞতার আলোকে সেটা আসবে। কিন্তু এখানে এমন কিছু পরাবাস্তবতা এসেছে যেটা আমার জীবনে না ঘটেও অনেকখানি সত্য। কারণ যে দুর্ঘটনার কথা লিখেছি সেই দুর্ঘটনাটি আমি যখন লিখেছি তার 1 মাস পরে একটা মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কিন্তু আমরা আমাদের দুজন যন্ত্রশিল্পীকে হারিয়েছিলাম 2021 সালে। একজন সঙ্গীত শিল্পী, তার দুপাশের দুজন মানুষ মৃত্যুর মুখে চলে গেছেন, কিন্তু তিনি বেঁচে গেছেন। এবং বেঁচে যাওয়াটা আসলে কতখানি বেঁচে যাওয়া এবং কতখানি কঠিন সে বেঁচে থাকাটা, সেই বাস্তবতাটা এখানে এসছে। এবং তাকে তো সংগ্রাম করতে করতে বেঁচেও থাকতে হবে, তাকে গানের সঙ্গে থাকতে হবে। তিনি গান ছাড়া আর কিছু করতে পারেননি, কখনো করতে জানেন না। তাহলে সেই বেঁচে থাকাটা কতখানি অভিশপ্ত হতে পারে সেই গল্পটাও এখানে আছে। সেজন্য পুরোপুরি আমি সেটাকে আত্মজীবনী বলছি না, নন ফিকশন, কিন্তু তার মধ্যে একটু ফিকশন আপনি জুড়ে দিয়েছেন। তবে একটি কথাও কাল্পনিক নয়, একটি কথাও অবাস্তব নয়। যা কিছু সত্য, যা কিছু দেখেছি, যা কিছুর ভিতর দিয়ে গেছি, সেটাই উঠে এসছে এখানে। কারা প্রকাশ করেছে বইটি? অনন্যা প্রকাশনী। বইটি অনন্য প্রকাশনী প্রকাশ করেছে বলছেন। আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে বইটির দাম যদি বলি, পাঠক যেহেতু দামটিকে একটু দিতে চাই, সেটা হচ্ছে মূল্য দিতে চাই 450 টাকা। নিশ্চয়ই সেখান থেকে 90 টাকা বাদ যাবে, 335 টাকা, 90 নয় 25% যেহেতু 335 টাকা এটি দাম। 222 পৃষ্ঠা। পাঠকের কেমন চাহিদা পাচ্ছেন? গতকাল আমি দেখেছি মেলায় এসে। গতকালই প্রথম দিন এসেছি এবং এই উপন্যাসটা নিয়ে যেহেতু ফেসবুকে অনেকদিন ধরে লিখছিলাম, অনেকে জানেন যে এই বিষয়ের উপরেই লেখা চলছে, সেখানে অনেকটাই কৌতূহল আছে অনেকের। কারণ বেশি কৌতূহল আছে আমাদের এই সমসাময়িক, আমাদের অঙ্গনের মানুষদের, যেখানে তারাই তাদেরকে খুঁজে পাবেন এই বইতে। এবং এছাড়াও দর্শক শ্রোতা যাদের কাছে আমরা সবসময় আমাদের সুন্দর মুখচ্ছবিটাই তুলে ধরি, পিছনের আড়ালটা, বেদনাটা, অন্ধকারটা তুলে ধরি না, তাদেরও একটা কৌতূহলের জায়গা আছে এবারের উপন্যাসটা নিয়ে। কিন্তু আপনি গানের মানুষ, গেল কয়েক বছর ধরে আপনি লিখছেন, কিন্তু এর আগে আপনি বলছিলেন, এখানে লেখা ছিল যে আমি লেখা পেয়েছি যে ছোটবেলায় থেকে সাহিত্যের যেই আসলে পড়াশোনা, রবীন্দ্রগুচ্ছ, গল্পগুচ্ছ, এবং তারপর আপনি আসলে নিজেকে সাহিত্যিক হিসেবে তুলে ধরা, কিন্তু এটি নিশ্চয় ভাগ করে নেওয়া, তারপরেও মানে লেখক সত্তা কি কোনোটাকে কি কোনোভাবে বাধা দেয় কিনা? না, বাধা দেয় না, কারণ আমার কাছে খুব সরল বাড়তি চাপ মনে হয় কিনা? বাড়তি চাপ না, এই চাপটা না একটা আনন্দের চাপ। মানে আমি মাঝে মাঝে ভাবি যে আমি যদি সৃষ্টিশীল না হতাম, আমি যদি একটা সাধারণ জীবনযাপনের মানুষ হতাম, তাহলে আমার জীবনটা কেমন হতো। আমার জীবনে লেখার কোনো তাড়না নেই, আমার জীবনে নতুন গান প্রকাশের কোনো তাগিদ নেই। মনে হয় চাপমুক্ত থাকলে ভালোই থাকতাম, কিন্তু পরে মনে হয় যে না, তাহলে তার আমি হয়ে উঠতাম না। এই চাপটাই আমার ভালো লাগে এবং এই চাপে থেকে কাজ করতে, সৃষ্টি করতেই আমি ভালোবাসি। এটাই আমাকে পুতুল করেছে। পুতুল, আপনি 2016 সালে প্রথম বই প্রকাশ করেছেন এবং সেটি কবিতা, কাব্যগ্রন্থ, তারপরেরটিও কাব্যগ্রন্থ, তারপরে উপন্যাস। কবিতাকে হারালো, ছুটি নিল? কবিতা ছুটি নেয়নি। কবিতা যার ভিতরে বাসা বেঁধেছে একবার, সে বাসা ছেড়ে সে বাসিন্দার যেতে পারে না মনে হয় কখনো। কবিতা মাঝে মাঝেই মাথা চাড়া দেয়, কবিতা মাঝে মাঝেই উঠে আসে ভিতর থেকে, সেগুলো লেখা চলে। তবে কাব্যগ্রন্থ প্রকাশ করব আবারও। কাব্যগ্রন্থের মধ্যে আমার সবচেয়ে বেশি উঠে আসে মেয়েদের কথা। তো আমার একটা নারী পাঠক গোষ্ঠী আছে যারা কবিতার খোঁজ করেন যে নতুন কি লিখছেন। তো সেজন্য কাব্যগ্রন্থ লেখারও একটা দায়বদ্ধতা অনুভব করি। নিশ্চয়ই আসবে আবার। আর একটু বইয়ের বাইরে গিয়ে মেলা প্রসঙ্গে আসে। মেলা কেমন লাগছে? প্রতি বছর অপেক্ষায় থাকেন? নিশ্চয়ই। মেলা তো মানে যখন ঘনাতে থাকে তখন একটা অন্যরকম উচ্ছ্বাস উত্তেজনা কাজ করে। ছোটবেলায় বার্ষিক পরীক্ষা শেষ হবার মতন একটা ব্যাপার। মেলার জন্য অপেক্ষায় থাকি। এবারের মেলাটা তো শুরু হলো সবে। আর একটু গোছানো হলে ভালো হয়, আর একটু ধুলামুক্ত হলে ভালো হয়, আর একটু পরিবেশটা গোছানো হলে ভালো হয়। মানে আমার মনে হচ্ছে যে এখনো পুরোপুরি গুছিয়ে ওঠেনি। আশা করছি সেটা হয়ে যাবে হয়তো প্রথম সপ্তাহ শেষ নাগাদ। একটা দেশে একটা পরিবর্তনের মধ্য দিয়ে গেল দেশ, এবং তারপরে এই বইমেলা একটা নতুন আসলে স্বপ্ন নিয়ে বলছে শুরু করা হয়েছে, বিনির্মাণে, নতুন বাংলাদেশ বিনির্মাণে। সেখানে সাহিত্য একটা বড় জায়গায় নিশ্চয় রাখবে। আপনার কাছে কি মনে হয়, আপনি 4 দিন আজকে এলেন, সাহিত্যের কোনো পরিবর্তন দেখছেন বা চোখে পড়েছে?
হ্যাঁ, এবার প্রকাশনীগুলো প্রত্যেকটা প্রকাশনী মনে হয় কম বেশি এই যে আমাদের জুলাই আগস্টের যে এত বড় একটা বিপ্লব সংঘটিত হয়েছে সেই সংক্রান্ত বেশ কিছু বই এনেছে, এবং আমি জানি না এটা হুজুগ কিনা, কারণ এত এত বই লেখকরা লিখবার সময় বা পেলেন কোথায়, কি করে, সেটা যথাযথ গবেষণার ভিত্তিতে হয়েছে কিনা সেটা আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে এটা একটা ট্রেন্ডে পরিণত হয়েছে, এবং প্রায় মানে কম বেশি সব কটা প্রকাশনীতেই এই সংক্রান্ত বই আছে। আপনি ভালোই বলেছেন যে আসলে এগুলো যথার্থভাবে সম্পাদনা হয়েছে কিনা, কারণ সময়টা তো খুব অল্প। সেক্ষেত্রে আসলে এই প্রশ্নটি আসলে থাকে যে সে বইগুলো আসলে কতটা একটু হুজুগে আসলো কিনা। কিন্তু আরেকটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে তরুণরা প্রচুর বই লিখছেন, এবং তাদের পাঠক শ্রেণীও এখন অনেকটা আসলে পাঠক বেশি। হ্যাঁ, তো সেই জায়গায় কিন্তু সময়ের বাকি আসলে এটি আসলে কতটুকু টিকে থাকবে, আপনার অভিজ্ঞতা কি বলছে? আমার অভিজ্ঞতা বলে ধীরে হাঁটতে, পড়াশোনা করতে এবং কাজের ধারাবাহিকতা রাখতে, এই তিনটা বিষয় আমি আমার গানের ক্ষেত্রে ভীষণভাবে বিশ্বাস করি। গানে আমার পথ চলার সময়টা 20 বছর, আর সাহিত্যে 10 বছর। তো সেইটাকেই আমি আমার জীবনের মূল মন্ত্র মনে করি, যে ধারাবাহিকভাবে লিখে যাওয়া। আমার বই কাটতি কতখানি হলো, কতটা লাভ হলো, প্রকাশক কত টাকা দিলেন, কিংবা কয়টা বিক্রি হলো, সেই চিন্তাগুলো বাদ দিয়ে নিরন্তর চর্চার ভিতরে থাকা এবং লিখে যাওয়া। আসলে ভালোবাসা থাকলে সব হয়। পুতুল সাজিয়া সুলতানা, আমরা বিদায় নিব আপনার কাছ থেকে, দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে আসি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা ছিলাম সাজিয়া সুলতানা পুতুলের সঙ্গে। তার উপন্যাস সেই শিল্পী সত্তার ব্যবচ্ছেদ, সেটি নিয়ে আমরা কথা বলছিলাম। তার মেলার যে অভিজ্ঞতা তা নিয়ে কথা বলছিলেন তিনি। তো এমন করে আসলে প্রতিদিনই আমরা হাজির হয়ে যাই, জানিয়ে দেই বইয়ের খবর, প্রকাশকের খবর, সব খবর। আগামী দিনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ৭১-এর সঙ্গেই থাকবেন।